দেখতে পাচ্ছি তিব্বতের এক একটি গ্রাম, পাহাড়ি গ্রাম দেখছি, পাহাড়ের সৌন্দর্য। চলে এসেছি লাসাই। ও একেবারে ঝকঝকে রোদ সকালের শিনিং শহরে। আমরা সবাই বাসের দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে অল্প একটু দূরে আমরা যে হোটেলে রয়েছি, এই যে দেখুন হোটেলটি, আর রেলওয়ে স্টেশন হচ্ছে এই যে এখান থেকে দেখা যাচ্ছে, খুব অল্প দূরত্ব। তারপরে আমাদের জন্য বাস রয়েছে, আমাদের গাইড রয়েছেন সাথে। আমরা একসাথে এই বাসে উঠবো, উঠে এই রেল স্টেশনে যাব। তারপর কিন্তু আমরা রওনা দেব সেই তিব্বতের উদ্দেশ্যে, সেই ওয়ার্ল্ড হাইয়েস্ট রেলওয়ে দিয়ে। আমরা সবাই বাসে উঠে গেছি, মোট 32 জন। কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে যাবে রেল স্টেশনের উদ্দেশ্যে, যদিও খুবই স্বল্প দূরত্বের পথ। চীনের কিংহাই প্রদেশের রাজধানী শহর শিনিং খুবই সুন্দর। গতকাল বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত মুসলিম অধ্যুষিত এই শহরের সৌন্দর্য উপভোগ করেছি আমরা। আজকের এই দিনটি বাংলাদেশি পর্যটক দলের জন্য একেবারেই স্পেশাল। নিজ চোখে নিষিদ্ধ দেশ তিব্বত দেখার ইচ্ছা পূরণের চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি আমরা। খুব অল্প সময়ের মধ্যেই আমরা চলে এলাম রেলওয়ে স্টেশনের সামনে। বন্ধুরা, আমরা চলে এসেছি শিনিং রেলওয়ে স্টেশনে। এই যে দেখতে পাচ্ছেন শিনিং রেলওয়ে স্টেশন। আর আমাদের এই যে বাস থেকে সবাই নামছেন। এটি মোটামুটি সবার জন্য একটা স্বপ্নযাত্রা। তারা তিব্বত যাচ্ছেন, লাসা শহরে যাচ্ছেন, সেই নিষিদ্ধ নগরীতে যাচ্ছেন, নিষিদ্ধ দেশ তিব্বতে যাচ্ছেন ওয়ার্ল্ড হাইয়েস্ট রেলওয়েতে। এটা সত্যিই অন্যরকম একটি ব্যাপার। তাই সবার মধ্যেই একটা উচ্ছ্বাস কাজ করছে, একটা আনন্দ কাজ করছে যে অনেকের এটা স্বপ্ন থাকে যে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেলওয়েতে ভ্রমণ করবেন। শুধু রেলওয়েতে ভ্রমণ করছেন তাই নয়, নিষিদ্ধ দেশ তিব্বত ভ্রমণে তারা যাচ্ছেন। এটা দুর্দান্ত একটি ব্যাপার সবার জন্যই। এক অদ্ভুত অনুভূতি। ইনফ্যাক্ট বহু বছর হলে এই নিষিদ্ধ দেশের প্রতি একটা অনুরাগ ছিল, আশার আকাঙ্ক্ষা ছিল। শেষ পর্যন্ত সালাউদ্দিন ভাই সুমন বেঙ্গল ভিস্তার মাধ্যমে সেটা বাস্তবে পরিণত হলো। ধন্যবাদ। আমরা এখন ওয়ার্ল্ড হাইয়েস্ট রেলওয়েতে যাব। এটা একটা সুন্দর যাত্রা হবে। প্রদীপদা, কেমন লাগছে বলেন? ভাই আমি খুব এক্সাইটেড, কারণ হচ্ছে এতদিন শুধু বাসার ছাদে বা আমাদের প্রজেক্টের ছাদে উঠি, আজকে পৃথিবীর ছাদে উঠবো। এটা আসলে বলে বোঝাতে পারছি না। দুর্দান্ত। ধন্যবাদ সুমন ভাইকে, কারণ সেই প্রাইমারি স্কুলে পড়ার সময় শুধু তিব্বতের গল্পই পড়ছি। আজকে স্বচক্ষে সুমন ভাইয়ের সৌজন্যে আমরা সেটা উপভোগ করব। প্রদীপদা এমন একটা কথা বলেছেন, আমরা বাসের ছাদে উঠেছি, বিল্ডিং এর ছাদে উঠেছি, কিন্তু পৃথিবীর ছাদে ওঠা হয়নি। আসলে তিব্বত শুনছি পৃথিবীর ছাদ, এখন ছাদে যাব, ছাদ দেখতে যাবো, এটা অসম্ভব একটা অনুভূতি। ভাষায় বর্ণনা করার মতো না ভাই, যেভাবে অ্যারেঞ্জ করেছেন আলহামদুলিল্লাহ। এত আনন্দ, এত সুন্দর ভাবে আমাদেরকে অ্যারেঞ্জ করছেন, এটা ভাষায় প্রকাশ করার মতো না। ধন্যবাদ আপনাকে। এটা তো একটা স্বপ্ন যাত্রায় বলা যায়। এটা ছোটবেলার স্বপ্ন ছিল, বইতে পড়ছি তিব্বত সম্বন্ধে, এখন সেটা স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। আমরা অলরেডি সফল করে ফেলছি। এখন এই 20 ঘন্টা 21 ঘন্টার জার্নিটা শেষ করলে আমরা তিব্বতে পৌঁছাতে পারবো। অত্যন্ত ধন্যবাদ আপনাকে, অত্যন্ত সুন্দর অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। এত ভালো হোটেল রাখছেন, 5 স্টার হোটেলের ভ্রমণ পর্যায়ে হোটেলগুলো খুব সুন্দর হচ্ছে। অলরেডি আমার এটা ইন্টারনেটে সার্চ করে দেখছি, হোটেলগুলো খুব ভালো। বন্ধুরা, সবাই কাগজপত্র গুছিয়ে নিয়ে পারমিট সহ আর যা ট্রাভেল ডকুমেন্ট লাগে সব নিয়ে আমরা প্রবেশ করছি রেল স্টেশনের ভিতরে।
এখানে কিন্তু পাসপোর্ট আমাদের স্ক্যান করা হবে। তিব্বতের যে ট্রাভেল পারমিটটি দেখা হবে। ইমিগ্রেশনে যা যা করা হয় মোটামুটি সেই রকমই এখানে কিন্তু করা হবে, চেক করা হবে সব কিছু। এবার আমরা প্রবেশ করলাম স্টেশনের ভেতরে। শুরুতে আমাদের সবার ট্রাভেল ডকুমেন্ট দায়িত্বশীল কর্মকর্তাদের দেখালেন গাইড থাকায় এখানে কোনো সমস্যাই হলো না। সিকিউরিটি চেক পার হয়েছি, আমাদের পাসপোর্ট, আমাদের পারমিট সব কিছু চেক করার পরেই কিন্তু চলে এসেছি রেল স্টেশনের ভিতরে। এই স্টেশনের ভেতরের ভাগটা খুবই সুন্দর, খুবই পরিপাটি, একেবারে আধুনিক একটি রেলওয়ে স্টেশন। এটা কিন্তু খুবই চমৎকার, অনেক মানুষের বসার ব্যবস্থা রয়েছে। শুধুমাত্র যখন ট্রেনের সময় হবে ঠিক সেই সময়টাতেই তারা যেতে দেবে প্ল্যাটফর্মে। তার আগে দেখুন আমরা সবাই এখানে ওয়েট করছি, ছড়িয়ে ছিটিয়ে রয়েছি যদিও। Big size. That is our cabin number, not a bed number. এবার সবাইকে একত্র করে এই ট্রেনে ভ্রমণের প্রয়োজনীয় কিছু নির্দেশনা দিয়ে দিলেন হেলেন। কিভাবে প্রত্যেকে নিজের সিট খুঁজে পাবেন তা সুন্দরভাবে বুঝিয়ে দিলেন তিনি। 1, 2, 3, 4. Small number is your bed number. সব কিছু গাইড বুঝিয়ে দিয়েছেন। এরপর আমরা প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে দেখুন কত যাত্রী বসে রয়েছেন, অনেক সিট বসার জন্য রয়েছে এই মাথা থেকে ও মাথা পর্যন্ত। আগেও বলেছি যে ট্রেন ছাড়ার সময় হওয়ার আগ পর্যন্ত কিন্তু এখানেই থাকতে হবে, প্ল্যাটফর্মে যাওয়া যাবে না। এখানে বিশাল লাইন হবে আবার তখন। আমাদেরকে এখনই গাইড সম্ভবত এখানে দাঁড়াতে বলছেন। হয়ে গেল, ফাইনালি আমরা প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি সবাই। কিছুক্ষণের মধ্যে ট্রেনটি দেখতে পাবো। বন্ধুরা, এই যে বেশ কয়েকটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন। খুব সম্ভবত এই ট্রেনেই আমরা যাব লাসাই। দেখুন সবাই নেমে যাচ্ছি। এখানে নামার জন্য লিফট রয়েছে, এরকম সিঁড়ি রয়েছে, চলন্ত সিঁড়ি রয়েছে এবং হেঁটে সিঁড়ি বেয়েও নামতে পারবেন, এই যে পাশেই রয়েছে। এটি বন্ধুরা দেখুন সবাই চলে আসছে ট্রেনের দিকে। এই ট্রেন আমাদের ছুটে নিয়ে যাবে একেবারে তিব্বতের রাজধানী শহর লাসাই। পৃথিবীর ছাদ দিয়ে আমরা যাব, যে উচ্চতায় বিমান ওড়ে সে উচ্চতায় এই ট্রেন চলবে। কি দুর্দান্ত একটি যাত্রা। অবিস্মরণীয় এক অভিজ্ঞতা হতে যাচ্ছে, কারণ গত বছর জুলাইতে তখন গ্রীষ্মে এই তিব্বত প্লাটু দেখছিলাম, সিংহাই তিব্বত প্লাটু। তখনকার সৌন্দর্য একরকম ছিল, একেবারে প্রাণবন্ত তিব্বত, চারিদিকে প্রাণের সঞ্চারণ হচ্ছিল। কিন্তু তখন একটা আক্ষেপ ছিল মনের মধ্যে যে বাংলাদেশি হিসেবে বা বাঙালি হিসেবে বরফের প্রতি টান সবসময় একটু বেশি থাকে, কারণ আমরা তো সচরাচর বরফ দেখি না। তো তখন একটা আক্ষেপ ছিল যে স্নো মাউন্টেন কিন্তু তুলনামূলক কম দেখতে পাচ্ছিলাম, বা বরফ আচ্ছাদিত যে পাহাড় বা মালভূমি সেটা দেখতে পাচ্ছিলাম না। তো এবার সেটাই দেখতে পাবো, একেবারে শীতল মরুভূমি যাকে বলে, সেই শীতল মরুভূমির মধ্য দিয়ে ছুটে চলবো লাসার দিকে। এটা একটা অন্যরকম একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে। আমাদের হচ্ছে বগি এটাই 10 নম্বর বগি, আমরা উঠে যাবো। বরাবরের মতো এবারও আমার আপার ক্লাস পড়ছে, আমার ভাগ্যটা সবসময় খারাপ থাকে। সমস্যা নাই, একসাথে যাচ্ছি, আপার লোয়াল ম্যানেজ করে নেবো আমরা। চলো ওঠো, ঠান্ডা কিন্তু অনেক। হ্যালো, এই যে নিলয় পাসপোর্ট দিল, পাসপোর্ট উনি চেক করছেন, তারপরে কিন্তু ঢুকতে দেবেন। এই বগিতেই আমরা উঠবো, আমাদের সিট এখানেই রয়েছে। ওকে, পেয়েছেন আপনাদের ইয়েটা? আলাদা হয়েছে না একটু, আমরা ঠিক করে নিচ্ছি, অ্যাডজাস্ট করে নেব। আমারটা যে কোথায়? এই নিলয় আপনাদের সাথে। এটাই? তাহলে আমরা ঠিক করে নিচ্ছি। আর ওখানে একটা মেয়ের ওখানে আচ্ছা সমস্যা নেই, আমরা ঠিক করে নেব। বরাবরের মতো আমার এই যে সবসময় এটা ঘুরে আমাদের ট্রেনে ওঠার পর নিলয় আর আমি খোঁজ নিতে থাকলাম যে
সবাই ঠিকমতো সিট পেলেন কিনা। আসলে আগেরবার তো এই রুটে আমরা ভ্রমণ করেছি, এবার আমাদের সাথে সবাই যেন ভালো মতো দেখতে পারে, উপভোগ করতে পারে, সেই চেষ্টায় থাকবে আমাদের। 10 নম্বর বগির 1 নম্বর কেবিনে চলে এসেছি। এই যে সাইফুদ্দিন ভাই, জুয়েল ভাই সহ আমরা এখানে বসে আছি 5 জন, কিন্তু এটা 4 জনের জন্য। আপনাদের দেখাই, এই যে উপরের এটা আপার বেড, দুই পাশে দুটা রয়েছে। এটা শুধু রাতেই ব্যবহার হবে, দিনে না। দিনে এভাবে বসে গল্প করতে করতে দেখতে দেখতে আমরা এগিয়ে যাব। এই যে জুয়েল ভাই পাশে জানলার পাশে বসেছেন, কেমন লাগছে বলেন তো? খুবই ভালো লাগছে। আমরা যাচ্ছি তিব্বত, লাসা। তো খুবই এক্সাইটিং ট্যুর হবে মনে করছি, কারণ এই জায়গাটা খুবই চমৎকার। রুমের টেম্পারেচার যদিও বাইরে -7 বেশি, কিন্তু ভিতরে খুবই কমফোর্টেবল। অনেক ধন্যবাদ বেঙ্গল ভিস্তাকে এত চমৎকার আয়োজনের জন্য। আর আমার সবচেয়ে ভালো লাগছে যে এই এতগুলো মানুষ সবাই বাংলাদেশি, বাংলা ভাষায় কথা বলছে। এর আগে যখন যাচ্ছিলাম আমি আর নিলয় ছাড়া কোনো বাংলা বলার কেউ নেই, কেউ বোঝে না, কিন্তু এখন বাংলা ভাষায় আমাদের মনের ভাব প্রকাশ করতে করতে যাব, সবার সঙ্গে কথা বলবো, একসাথে আড্ডা দিতে দিতে যাব। এটা একটা দারুণ ব্যাপার হবে। ট্রেন এখনো ছাড়েনি। জুয়েল ভাই বলছিলেন যে বাইরে -7, বুঝুন কিরকম, কিন্তু আমরা যে ভিতরে বসে আছি এটা বোঝার কোনো উপায় নাই। বাইরে থেকে পানি নিয়ে এসেছে, পানিটা পুরোপুরি বরফ হয়ে গেছে, একেবারে জমে গেছে। আর আমি যখন এই রেলওয়ে স্টেশনে আসছিলাম, বাস থেকে দেখলাম নদীর উপর দিয়ে, ব্রিজের উপর দিয়ে আসলাম না, দেখলাম যে আইস ভেসে যাচ্ছে, আইস ভেসে যাচ্ছে পুরো নদীতে। আইসটা, হ্যাঁ, এই জমে আছে। পানিটাও আইস হয়ে গেছে, এইরকম ঠান্ডা। কিন্তু ট্রেনে এটি বোঝার কোনো উপায় নাই। একেবারে এখানে ওয়ার্ম, একেবারে সেন্ট্রাল হিটিং সিস্টেম। হ্যাঁ, এটার কারণে খুবই আরামদায়ক, খুব ভালো লাগছে। ট্রেন এখনো ছাড়েনি, ট্রেন ছাড়লে কিন্তু আমরা সুন্দর দৃশ্য দেখতে পারবো, তখন আরো ভালো লাগবে সবার। হ্যাঁ, ট্রেন ছেড়ে দিচ্ছে। স্বপ্নের ট্রেন, পৃথিবীর সর্বোচ্চ মানে যে উচ্চতায় বিমান ওঠে সেই উচ্চতায় ট্রেনে যাচ্ছে। বাইরের বিশ্বের কেউ কল্পনা করেনি যে অসংখ্য ধন্যবাদ। না, আমার কাছে ভালো লাগছে যে আসলে যে আমি অনেকগুলো ডকুমেন্টারি দেখছি, এই যে রেলওয়েটা যে বানাইছে পুরো রেল সিস্টেমটা, ওটা পুরোটা ভিডিও ওরা ডকুমেন্টারি করেছে, এবং ওইটা যে মানে হাই ইলেকট্রিক মানে মেকানিজম এবং ইঞ্জিনিয়ারিংটা এত সূক্ষ্ম, এত চমৎকার এবং হেভি। বন্ধুরা, আমরা শিনিং শহর দেখতে পাচ্ছি। ধীরে ধীরে শিনিং শহর পেরিয়ে সেনিক এরিয়ায় প্রবেশ করব, দেখব নান্দনিক সব দৃশ্য কিছুক্ষণ পর থেকে। বন্ধুরা, আগামী জুনের 3 তারিখে তিব্বতের কৈলাস পর্বত ও মানসরোবর লেক দর্শনে যাচ্ছি সনাতন ধর্মী পুণ্যার্থী ও সাধারণ পর্যটকের দল নিয়ে। বেঙ্গল ভিস্তা আয়োজিত 14 রাত 15 দিনের এই ভ্রমণযাত্রায় পোতালা প্যালেস, জোখাং টেম্পল, অতীশ দীপঙ্করের মনেস্ট্রি ও সমাধি, ইয়ামদ্রক লেক ও মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প সহ তিব্বতের প্রায় সবগুলো দর্শনীয় স্থান ঘুরে দেখাবো। জেনে রাখুন, যারা ধর্মীয় উদ্দেশ্যে পুণ্যার্থী হিসেবে কৈলাস পর্বত ও মানসরোবর দর্শনে যেতে চান, ধর্মীয় রীতিনীতি মেনে সার্বক্ষণিক সঙ্গে থেকে সবকিছুর যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করবে নিলয় কুমার বিশ্বাস। পুণ্যার্থী কিংবা সাধারণ পর্যটক যারাই এই ভ্রমণে যেতে ইচ্ছুক, তারা দ্রুত বুকিং কনফার্ম করে রাখতে পারেন। এই যে আমাদের ইনান হচ্ছে আমাদের গ্রুপের ইয়াংগেস্ট, সবচেয়ে ইয়ং এবং সবচেয়ে সুদর্শন। আমাদের সাথে তিব্বত ভ্রমণে যাচ্ছে ওয়ার্ল্ড হাইস্ট রেলওয়েতে। ট্রেনে উঠে বেশ ভালো লাগছে এবং বাইরের দৃশ্যটি আসলে চমৎকার, দেখার মতো, ফুলি সবাই এনজয় করবে। কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, যাত্রা শুরু করলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক ধন্যবাদ জানাই যে আপনি আমাদের এই ট্রিপটা অ্যারেঞ্জ করে আমাদেরকে ভ্রমণ করার সুযোগ করে দিচ্ছেন। এমনি কেমন লাগছে দেখতে, কেমন লাগছে চারপাশটা? বিউটিফুল বিউটিফুল, সুন্দর। এই শহরটাও কিন্তু অনেক সুন্দর। অনেক, এই শহরের মধ্যে অনেক মানুষের বসবাস, হ্যাঁ। প্রচুর হাই রাইজ বিল্ডিং, সবগুলোই অ্যাপার্টমেন্ট। আসসালামু আলাইকুম। কেমন লাগছে? স্বপ্নের দিকে এক ধাপ করে এগিয়ে যাচ্ছি, সে এক অবিস্মরণীয় মুহূর্ত। কি হয় জানি না, মজা কিছু হবে এইটাই বিশ্বাস। ভালো কিছু হবে, খারাপ কিছু হবে না।
সুমন ভাই ও আমাকে কিন্তু আপনাকে এখন অনেক কিছু বলছে। আচ্ছা কি আমি বলছো? নাকি আপনার অ্যাড্রেস করি। না না আমাকে বেতন দেন? মার্কেটিং অফিসার আমার এক ফ্রেন্ড আর কি সুন্দর মার্কেটিং ইয়াতে গেছিল, আপনার কাশ্মীর গেছিল। তো ওর সাথে কথা বলতে আমি বললাম যে এই যে ও আমাকে নিয়ে গেল না কেন, আমি কই আমি সাডেনলি দেখছি, সাডেনলি গেছি, সাডেনলি কথা কইয়া আমি আসলে যে আপনার সাথে কথা ও সুমন ভাইকে আমার সালাম জানান, আপনার সাথে নাকি তার অ্যাড আছে, ও আপনার সাথে ফোন করবে আর কি নেক্সটে যাওয়ার জন্য। আচ্ছা, আর এটা শুনে এরা বলতেছে আপনি আমি নাকি আপনার বেতন দেন ভাই। কেমন লাগছে সেটা বলেন ভাই। এক্সিলেন্ট ভাই। বন্ধুরা, আমাদের সঙ্গে যাচ্ছেন শরীফ ভাই, শারমিন ভাবি, শারমিন আপা যাই বলি। শরীফ ভাই দেশ টিভিতে আছেন, আমি এটা জানতাম না, নিলয় আমাকে আগে বলেছিলেন যে দেশ টিভি থেকে এক ভাই যাচ্ছেন, দেশ টিভির একজন বড় কর্মকর্তা। তো আজকে এখানে এসে যখন পরিচয় দেন, দেশ টিভির কথা বলছেন, তখন আমার একটু আরো বেশি আপন মনে হলো, কারণ আমি তো একসময় দেশ টিভিতে কাজ করেছি। দেশ টিভিতে ছিলাম, আপনি জানেন কিনা জানি না, আমি রাজশাহী ডিভিশনাল করেসপন্ডেন্ট ছিলাম যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি। ফ্রম দ্য কুনমিং টু শিনিং, শিনিং টু এই যে ট্রেনে ওঠা, এই একটা আলাদা আনন্দ। লং রুট জার্নি আসলে আমি কখনো ওইভাবে করিনি, বাট ইটস দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ যে আমি একটা লং রুটে যাচ্ছি। এবং একটা আমাদের ছিল যে তিব্বতকে আমরা আগে ছোটবেলায় পড়তাম যে পৃথিবীর ছাদ অ্যাকচুয়ালি। সো আই এম গোয়িং টু সি দ্যাট রুফ অফ দ্যাট ওয়ার্ল্ড। সো দিস সামথিং অ্যামেজিং অফ কোর্স। এখানে কিন্তু সব ধরনের ব্যবস্থা রয়েছে, যেহেতু আমরা অনেক উচ্চতা দিয়ে যাচ্ছি, এই উচ্চতায় বিমান চলে, তো অনেকের শ্বাসকষ্ট হতে পারে, সে কারণে যাতে কারো সমস্যা না হয় এখানে কিন্তু অক্সিজেন চেম্বার আছে, দেখেছেন? জি আমরা দেখেছি। কোথায় বলেন? এই সামনের দিকে একটা অক্সিজেন চেম্বার আছে এখানে আপনার কাছে, ওই যে এই যে দেখুন, এটা কিন্তু এই যে অক্সিজেন আউটলেট দেখা যাচ্ছে। ওকে, যখন কারো সমস্যা হবে এদেরকে বললে ওরা এখান থেকে আপনি যাতে অক্সিজেনটা নিতে পারেন এই ব্যবস্থা করে দেবে। এর পাশাপাশি বাইরেও এই করিডোরে বেশ কয়েকটি অক্সিজেন চেম্বার আছে, আপনি হাঁটার সময় পাবেন, হাঁটতে হাঁটতে কেউ যদি মনে করে যে ওইখানে দাঁড়িয়ে নেব, অক্সিজেন নিতে পারবে, সেই সুবিধাগুলো এখানে আছে। ব্যাপারটা ভালো লাগলো না, ট্রেনে উঠলাম কিন্তু কোনো বাদামালা নাই, হকার নাই। আমাদের দেশে ফার্স্ট ক্লাস হোক আর বিজনেস ক্লাস হোক, এই কি লাগবে একটু পর পর দরজা ধাক্কা, এগুলো ঘুমানোও যায় না। সে ট্রেনে হোক আর লঞ্চে হোক, এখানে কেউ নাই, কেউ ডাকবে না, কি লাগবে। আছে একটা হকার আছে এখানে, এই যে আমি বাংলা এই আমাদের গ্রুপে সবার জন্য আমি এই ব্যাগ ভর্তি করে এটা বিক্রি করলে তো বিশাল বিজনেস হবে। ওরে বাবা, ম্যাগি নুডলস, থাই স্যুপ, বম্বে চানাচুর, আমসত্ত্ব, তারপরে ওই যে কালকে চাইনিজ মার্কেট থেকে বিস্কিট, এই যেগুলো সব আছে, চাইনিজ টি, যে যেটা চান, গরম পানি সব আছে। বিড়ি সিগারেট আছে নাকি? এইটা ছাড়া সব আছে। কয়েকজন কিন্তু পাগল হয়ে যাচ্ছে অলরেডি, ভাই বিড়ি খাবো কখন। এইটা ছাড়া সব আছে। আসসালামু আলাইকুম। এখানে কিন্তু শীত লাগবে না, এই যে দেখেন সাদা, একেবারে পাহাড়গুলো সাদা হয়ে আছে, খুব সুন্দর লাগছে না? অনেক সুন্দর। সুমন ভাই, না 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 না। যেতে যেতে শুভ্র তুষারে ঢাকা পাহাড়গুলো দেখে সবাই বেশ উচ্ছ্বসিত হলেন। কি দারুণ দৃশ্য! দেখুন কত ধরনের ফ্রুটস ট্রলিতে করে বিক্রি করা হচ্ছে। এদিকে ফলমূলের গন্ধ পাচ্ছি। এত টানেল পার হচ্ছি, ফলমূলের গন্ধ পেয়ে এখানে ঢুকেছি, ঢুকে দেখি চা সহ সবকিছু আছে, বসে বসে খাচ্ছি। সকালে আমি নাস্তা করতে পারিনি, ভাই সাইফুদ্দিন ভাই আবার বিস্কিট নিয়ে আসছেন, নিয়ে এসে রাখছেন, আমি খাবো এখন। দেখি সাইফুদ্দিন ভাইয়ের বিস্কিট, ও ভেঙে গেছে, ভেঙে গেছে তো সব। হ্যাঁ, তারপরেও অনেক বড় বড় বিস্কিটটা, খুবই মজার ভাই। ভাই কিনেছেন কালকে এই বিস্কিটগুলো আমি দেখছি, ভাই কিনেছেন এগুলো। আর বলে রাখি ওই যে গুঁড়ো হয়ে গেছে ভাই, শারমিন আপা আছেন, ওই যে শরীফ ভাইয়ের শারমিন আপা, ওনারা আপনাদের জন্য অনেকগুলো এক ব্যাগ ভর্তি খাবার নিয়ে আসছে সবার জন্য। কালকে আমাকে চাইনিজ নেহারি খাওয়াইছেন, তাই না? তাই দেন দেন দেন, সবাইকে দেন একটু দেখি। এই যে দেখুন শারমিন আপা সবাইকে তার নিয়ে আসা খাবারগুলো দিচ্ছেন। কালকে তিনি এগুলো কিনেছেন মুসলিম স্ট্রিট থেকে, শিনিং এ।
মজা আমি নিজেই তো এখনো খাই দেখি আমি একটু খেয়ে দেখি। এই যে আমি একটা নিলাম, এটা দেখি, বাহ খুবই ক্রিস্পি, খুবই সুন্দর, একবার পাপড়ের স্বাদ। এই রেলপথ নিয়ে বিস্তারিত তথ্যসহ পূর্ণাঙ্গ একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তাই একই তথ্যের সন্নিবেশ ঘটাতে চাই না এই ভিডিওতে। আপনারা ইচ্ছে করলে ভিডিওটি দেখতে পারেন। বন্ধুরা আমরা ক্যান্টিনে চলে এসেছি। ক্যান্টিনের মুখে একটি ট্রলি, জুস কিনছেন? জুস কেনার চেষ্টা করছি। আচ্ছা, এই যে এখানে অনেক কিছু চিপস আছে, বিভিন্ন ধরনের খাবার বিক্রি করা হচ্ছে। আর এবার আমরা ক্যান্টিনে প্রবেশ করলাম। দেখুন ক্যান্টিনে অনেকেই বসে খাচ্ছেন, যে আমাদের গ্রুপের ইনারাও বসেছেন। সুন্দর বসার জায়গা। আপনারা এখানে খাবার অর্ডার করে যা খেতে ইচ্ছে করবে। ভাই অর্ডার করছেন নাকি খাবার? ঠিক আছে, ইনান বাসা থেকে এগুলো নিয়ে এসেছে, অনেক কিছু সবাইকে দিয়েছে। আমি এখান থেকে কাজু বাদামটা নিলাম। চলার পথে মালভূমির উপরের কিংহাই লেক দেখে নয়ন জোড়ালো। বন্ধুরা আমরা এখন কিংহাই লেক অতিক্রম করছি। দেখুন সবাই কিন্তু দেখছেন খুব আনন্দ সহকারে। লেকটা একেবারে জমে রয়েছে বরফে। ওই বরফের সৌন্দর্য দেখার জন্য এসেছিলাম। চারপাশে স্নো ক্যাপ মাউন্টেন, মাঝে মাঝে দেখতে পাচ্ছি এরকম লেক, সত্যিই সুন্দর লাগছে। ও মাই গড, ক্যামেরা কই? ক্যামেরা নিয়ে আসো। এই পাহাড়ি দৃশ্য যেন উতলা করে তুলল পর্যটকদের। বন্ধুরা ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি লাসার দিকে। যাওয়ার সময় এই তিব্বতীয় যে মালভূমি, সেটার উপর দিয়ে যে আমরা এত উচ্চতা দিয়ে যাচ্ছি, সত্যি অসাধারণ এক ভ্রমণ। আমরা এখন এই মুহূর্তে যে কেবিনে রয়েছি, এখানে 5 জন বসে আছি, বাইরে একজন আছেন। তো এর মধ্যে দেখতে পাচ্ছেন ইনানের সাথে আগেই পরিচয় করে দিয়েছি, আমাদের গ্রুপের ইয়ংগেস্ট মেম্বার। তুমি কিসে পড়ো জানো ইনান? আমি এবার এইচএসসি দিয়েছি। এইচএসসি পরীক্ষা দিয়েছেন, তার চেয়ে কম বয়সী আর কেউ নেই। আর এই যে ইনান যে আসতেছে, ইনানের আসার জন্য সবচেয়ে বেশি তাকে উৎসাহ জুগিয়েছে তার দাদা এবং দাদি। তার দাদা খুব বেশি বয়স হয়ে গেছেন, তিনি খুব ভ্রমণ প্রিয় মানুষ, ভ্রমণ প্রেমিক। তিনি অনেক ঘোরাঘুরি করেছেন যখন তার যৌবন ছিল বা যখন ঘোরার মতো অবস্থা ছিল। এখন বয়স হয়ে গেছে, তিনি তার নাতির চোখে বিশ্ব দেখতে চান। এ কারণেই তার নাতিকে পাঠিয়ে দিয়েছেন এবং আমাকে ফোন করেছিলেন যে আমার দাদাভাইকে পাঠাচ্ছি, তোমাদের সাথে তিব্বতটা দেখবে। আমি তো দেখতে পাচ্ছি না, ও যখন তিব্বত দেখবে ও যে আনন্দ পাবে, সে আনন্দটা আমি পাবো। এটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমরা যখন রওনা দিই তখন ওর দাদি দাদা দুইজনেই আমার সঙ্গে কথা বলেছিলেন। ওর দাদি বলছিলেন যে সুমন আছে, ওর দাদি বলছিল, সুমন আমার কলিজার টুকরাকে তোমার সাথে দিলাম। অবশ্য এখানে যারা আছেন প্রত্যেকেই কারো না কারো কলিজার টুকরা। যাই হোক, ইনানের এই গল্পটা বললাম। আর ইনান খুব ভালো গান করতে পারে, ইনানের গান শুনতে চাই আমরা এখন। আমাদের এখানে একটা গানের আসর বসবে এখন। আপনারা ইচ্ছে করলে টিকিট ছাড়াই গান শুনতে পারবেন এখানে। আচ্ছা, একটু আমি কিন্তু বেশি না নার্ভাস হয়ে গেছি। যাই হোক, আমাদের ডিসি ফাঁকা আছে, উপরে বসতে পারেন। এই যে শিল্পী আছে, এখন গান শুরু করবে। আমি খুব নার্ভাস না। হ্যাঁ, ও একদম নার্ভাস হয়ে গেছি। ওকে, আচ্ছা সমস্যা নেই। কোনো এক নিঃসঙ্গ রোদে না রাতে দেখেছি প্রিয়তমা তোমার চোখে মিষ্টি হাসি। কোনো এক দুঃসহজ না দিনে পাতি নিভে গেলে চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। আমরা গানের আসর অন্য কেবিনে নিয়ে যাচ্ছি।
এটাতে এইদিকে আমরা বেশি বাংলাদেশি বেশি, সে কারণে এখানে বসে আরো লাউডলি আমরা গাইতে পারবো, সেজন্য এইদিকে সবাই রেস্ট নিচ্ছে। ক্যান্টিনে আমরা চলে এসেছি মধ্যাহ্নভোজের জন্য। এই যে দেখুন মিলন ভাই এবং নিলয় বসে আছে। নিলয় এমন জায়গায় বসেছে। নিলয়, কেমন লাগছে দৃশ্যগুলো দেখতে? একেবারে অতুলনীয় দৃশ্য, আমাদের বিচরণ। আমরা খাবো, অর্ডার নিয়েছে নিলয়? আমি অ্যাকচুয়ালি খাইছিলাম, ওই অর্ডার করলাম চিকেন আর ফিশ। হ্যাঁ, তো চিকেনটা একেবারে ঠান্ডা আর কেমন যেন পরিচিত গন্ধ, চাইনিজ গন্ধ, এই জন্য খাইতে পারলাম। কেন? আমরা যে খেয়েছিলাম পেপার চিকেন, ওইটা খুঁজে পাইলাম না। এরপরে হচ্ছে প্রদীপ আবার মাছ অর্ডার করলো, মাছটা আবার বেশ ভালো লাগে, কিন্তু বেশ দামি, বেশ এক্সপেন্সিভ। আপনার 68 ওয়ান, তার মানে প্রায় 1500 টাকার উপরে বাংলা টাকা, কিন্তু স্বাদ একটু নাই, মাছটা ভালো। আমি গল্প করতে করতে লাঞ্চের সময় পার করে ফেলেছি। এখন দেখি অর্ডার করলে কি পাই। শুনলাম যে এখন নাকি আর অর্ডার নিচ্ছে না, 5টার দিকে নাকি নেবে, আরও 1.5 ঘন্টা পরে তারা অর্ডার নেবে। দেখি কি খেতে পারি। খাবারের ক্ষুধা ওই মাপের নেই যে আপনাদের এই এই কক্ষ থেকে আরেক কক্ষে যাচ্ছি আর খাচ্ছি, খাইতে খাইতে মানে পেট ভরে আছে, সমস্যা নেই। নিলয়, কেমন লাগছে বলো? সেই দারুণ লাগছে ভাই, পুরো ছবি তুলতে তুলতে আমার স্টোরেজ ফুরাই না যায়, এত ছবি আর এবার তো ভিডিও তুলতেছি, আর আমি এমনিতে ছবি তুলতে আমার খুব ভালো লাগে। মিলন ভাই, কেমন লাগছে? হ্যাঁ ভাই, অনেক ভালো লাগতেছে, মানে অনেক আমরা এক্সাইটেড ছিলাম এরকম একটা ট্রেন জার্নি করবো। অসাধারণ লাগতেছে ভাই, এক কথায় অসাধারণ। পাহাড়গুলা, তারপর বরফ ঢাকা পানি, মানে লেক, এগুলাই অনেক ভালো লাগতেছে। এখানে দেখছি খুব মজা করে খাচ্ছেন ভাইরা। কি পাইছেন ভাই, বলেন তো আপনারা কি খাচ্ছেন? হ্যাঁ, এখানে চিকেন আছে, এখানে বিফ আছে, এখানে মিটবল আছে, রাইস আছে। ভাই মনে হচ্ছে খুব এনজয় করছেন খাবারটা। খুব প্রবলেম ফেস করছিলাম যে এখানে কি অর্ডার দিব কি দিব না, এটা নিয়ে একটু প্রবলেম ছিল এবং আমাদের ভাষাগত প্রবলেমও ছিল। তো এখানে আমরা পরে তাদেরকে গুগল ট্রান্সলেটের মাধ্যমে আমরা বুঝাইলাম যে আমরা মুসলিম, আমরা পর্ক পছন্দ করি না বা পর্ক খাই না, এটা বাদে কিছু আছে কিনা। তখন ও এনশিওর করলো যে আচ্ছা ঠিক আছে, আমি এটা ব্যবস্থা করছি এবং আমাদেরকে এই খাবারগুলো দিল। এখানে চিকেন ছিল, চিকেন রাইস, বিফ ছিল, মিট বল and vegetables, হ্যাঁ ভেজিটেবলস, এগুলো একটা কম্বিনেশন আর কি। এটা 40 ইয়ান এটার মূল্য রাখছে আমাদের কাছ থেকে। এটা খুবই টেস্টি। চায়নাতে এসে এই ট্রেনের মধ্যে, এই লাসার পথে এই ট্রেনের মধ্যে যে এই খাবারটা আমরা খেতে পারবো, আমি মনে করছিলাম যে হয়তো খাবার খেতেই পারবো না। এই ক্যান্টিনে এসে এই নান্দনিকতা আরো প্রাণ ছুঁয়ে যাচ্ছে। কি সুন্দর দৃশ্য! এই তীব্র শীতের মধ্যে প্রকট রোদ পড়েছে তিব্বতীয় এই মালভূমির উপরে। হ্যাঁ, নামেন। কারোর টুপি কাগজ টিস্যু থাকলে গ্লাসটা পরিষ্কার করে নেন। আমরা চলে এসেছি ডেলিংহা রেলওয়ে স্টেশনে। এখানে 6 মিনিটের বিরতি দেওয়া হয়েছে। 6 মিনিট পরে আবারও লাসার উদ্দেশ্যে চলতে শুরু করবে। বলে রাখি, আমাদের এই ট্রেন কিন্তু এখনও কিংহাই প্রদেশের মধ্যেই রয়েছে, এখনও আমরা তিব্বতে ঢুকতে পারিনি। এদিকে দেখুন, শরীফ ভাই দেখুন পরিষ্কার করছেন গ্লাস। যারাই এই নামেন, এই যে আপা, হ্যাঁ, গতবার নিলয় এভাবে পরিষ্কার করেছিলেন, এবার ভাইয়া পরিষ্কার করছেন। ভালো ছবি নিতে পারবেন, সেজন্য এটা কাজে দেবে। ছয় মিনিট হয়ে গেছে, ঘন্টা বাজতে শুরু করেছে, সবাই উঠছেন ট্রেনে। এই সুযোগে যারা ধূমপান করে অভ্যস্ত, তারা কিন্তু ধূমপানটা সেরে নিলেন, হাফ সেরে বাঁচলেন, কারণ এই ট্রেনের মধ্যে কোনো ধূমপান করা যায় না। মালভূমির উপরে এমন জলধারা দেখে অবাক হতেই হয়। আসলে এখানকার বরফ গলা জলেই তৈরি হয়েছে এমন নদীর। বন্ধুরা, অবশেষে খাবার পেয়েছি। দুপুরে পাইনি, বিকেল 5টার দিকে খাবার দেয়া হলো। তারা 2 টাইমে সার্ভ করে, একটা হচ্ছে
10টা থেকে 12টা পর্যন্ত, আর একটা হচ্ছে বিকেল 5:30 থেকে। তো আমরা 5:30টা নিয়েছি। এখানে চিকেন দেখতে পাচ্ছি, এটা ইয়াক মিট বল, এখানে কিছু ভেজিটেবল, ডিম রয়েছে, আর এখানে বিফ রয়েছে, আর কিছু অল্প স্বল্প কিছু সবজিও রয়েছে। খাবারগুলো যে কেমন হবে দেখি। ভালোই তো, স্বাদ খারাপ না। বাহ, চিকেনটা বেশ মজার। এটা কি ফিশ? এখানে দেখুন অনেক খাবার নিয়ে বসেছেন। আমি পাশের টেবিলে খাচ্ছি, তো আমাকে ডেকে বললেন এখান থেকে একটু নেন। আসলে ঘুরতে ঘুরতে আমার অনেক খাওয়া হচ্ছে, সবার কাছ থেকে খাচ্ছি। এই চিকেনটা ভালোই লাগছে না আপনার? দেখি আমি একটু টেস্ট করি এই চিকেনটা। সসে নিতে হবে, এটা তো ফিশের। ভালো লাগছে। চিকেন খাওয়া হচ্ছে ফিশ সস দিয়ে, তাই তো? এটা একটা খুব উপাদেয় জিনিস। হ্যাঁ, মাথার ফুল, মাথার ফুল আর কি। না না, করছে মজা। অনেক মজা পাইছেন, বুঝতে পারছি। এই ভাইও খাচ্ছে, ভালো লাগছে না ভাই? তিব্বতের রাজধানী লাসাগামী এই ট্রেনটা এখন মনে হচ্ছে পুরাটা বাংলাদেশিদের দখলে। বাংলাদেশের কোনো ক্যান্টিন মনে হচ্ছে না, ভাই বলছেন। দেখুন সবাই বাংলাদেশি, এই যে এখানে বসে খাচ্ছেন, বাংলাদেশিদের দখলে এই মুহূর্তে। দেখ, আপনারাও পেয়েছেন খাবার অবশেষে। অনেক কষ্টের পরে লাঞ্চ এখন ডিনারে কনভার্টেড। ওকে ওকে বন্ধুরা, আমরা চলে এসেছি গেরমো রেল স্টেশনে। এখানে এই ট্রেনটি 20 থেকে 25 মিনিটের জন্য থামবে। সে কারণে এখানে অনেকেই নামবেন, মোটামুটি সবাই নেমে পড়েন, নেমে একটু হাঁটাহাঁটি করেন। যারা স্মোক করেন তারা আশপাশে যে সিগারেটে টান দেন। দারুণ একটি রেলওয়ে স্টেশন। ও ঠান্ডা লাগছে নাকি? আমরা নেমে পড়েছি গেরমো রেল স্টেশনের প্ল্যাটফর্মে। একেবারে ফাঁকা শুনশান। দেখুন, এই ট্রেনের যাত্রী ছাড়া আর কাউকেই পাওয়া যাবে না। এদের রেল স্টেশনগুলো এরকম, এখানে কোনো কুলির হাঁক ডাক নেই, কোনো রাজনৈতিক নেতার পোস্টার নেই, কোনো গ্যাঞ্জাম নেই, কিচ্ছু নেই, কোথাও পানের পিকের দাগ নেই। একেবারে ফাঁকা শুনশান। কেউ এখানে বাদাম বিক্রি করছে না, কেউ সিগারেট বিক্রি করছে না, ফেরি করছে না, কোনো কিছুই পাবেন না। খুবই সুন্দর একটি শুনশান রেল স্টেশন। শুধু একটি বললে ভুল হবে, এদিকের যতগুলো রেল স্টেশন দেখব সবগুলো এরকম। শুধুমাত্র এখানে যে যাত্রীরা ট্রেনে থাকবেন তাদের দেখতে পাবেন, এবং এই স্টেশনে যারা নামবেন নেমে তারা শুধু বের হয়ে যাবেন। এই কয়েকটি মানুষ শুধু দেখতে পাবেন, এর বাইরে আর কাউকে দেখা যাবে না এই রেল স্টেশনে। এখানে এসে মানুষজন শুধু ছবি তোলেন। এই যে সুন্দর একটি, এই যে গেরমোর যে রেলওয়ে স্টেশনে যে এরকম একটি বিলবোর্ডের মতো করে দেওয়া রয়েছে, খুব সুন্দর। এসব জায়গায় ছবি তুলে থাকেন যারা এখানে নামেন। যারা নামেন কি, মোটামুটি সবাই কিন্তু নেমে থাকেন এখানে। ট্রেন থেকে নামার পর কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, শুধু ট্রেন না, মানে আমরা একটি পর্যন্ত যতটুকু জার্নি করছি অনেক বেস্ট। বিশেষ করে আপনাকে ধন্যবাদ। আপনি না হইলে হয়তো আমাদের এই ট্যুরটা হইতো না, বা আমরা চিন্তা করতাম না। এই জন্য আপনাকে বিশেষ করে ধন্যবাদ, নীলাভাইকে ধন্যবাদ। এবং সুমনটার মাধ্যমে আমরা আরও ট্যুর করব, এবং আপনারা যারা ইচ্ছুক আশা করি তারাও সুমনের সাথে যোগাযোগ করবেন। এখানে যে কতটা শীত এই মুহূর্তে দেখুন, আপনারা নিজে চোখে দেখুন কত, -2 ডিগ্রি সেলসিয়াস। এখানে -2, চিন্তা করা যায়। এখন এখানে তাপমাত্রা কত জানেন? হাই হাই, এই যে দেখুন, বাংলাদেশের টি শার্ট পরে এসেছেন, বাংলাদেশের মানচিত্র। এখন এই মুহূর্তে এই যে এখানে দেখুন -2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সেলসিয়াস। সেই তাপমাত্রায় বাংলাদেশকে দেখানোর জন্য একটা হাফ হাতা টি শার্ট পরে চলে এসেছেন। আমরা এই যে থার্মাল ইনারওয়্যার পরছি, জ্যাকেট পরছি, আর উনি তা না করে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন
কাঁপতে কাঁপতে ভাই। এত তাড়াতাড়ি 20 মিনিট সময় কেটে গেল বুঝতেই পারলাম না। আর দেখুন এখন বাজে কত, দেখুন সন্ধ্যা 7টা বেজে 14 মিনিট। আমি এর আগের ভিডিওতেও দেখেছিলাম যে এখানে সন্ধ্যা নামে রাত 9:30টার দিকে। এখন কে বলবে এটা সন্ধ্যা, দেখুন কত আলো। সন্ধ্যা নয়, সন্ধ্যা নামবে রাত 9:30টার দিকে, এখন মাত্র 7:15 বাজে। গেরমো রেলওয়ে স্টেশন পার হওয়ার পরই নেমে এলো সন্ধ্যা। সবাই যে যার কেবিনে গিয়ে আড্ডায় মশগুল হলেন। এ সময় আমরা অক্সিজেন লেভেল মেপে দেখলাম আমার 94, কারো 92, কারো 93। এতেই বোঝা যায় এখানে অক্সিজেন কতটা কম। একজনের তো 81 হয়ে গেছে। যা হোক, আড্ডা শেষে সবাই দ্রুত ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো একটু দেরিতে। জানালা দিয়ে বাইরে তাকাতেই চোখের সামনে ভেসে উঠল তিব্বতীয় পাহাড়ি জনপদ। ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি তিব্বতের এক একটি গ্রাম, পাহাড়ি গ্রাম দেখছি, পাহাড়ের সৌন্দর্য। কি যে দারুণ লাগছে। ঘুমটা খুব একটা বেশি ভালো হয়নি, মাথা ব্যথার কারণে খুব ভালো আমি ঘুমাতে পারিনি। আর শ্বাসকষ্ট ছিল অল্প স্বল্প, তবে অক্সিজেন আমার নিতে হয়নি। অক্সিজেন নিলে হয়তো আরও ভালো হতো। যা হোক, এখানে কিন্তু এখন বাজে প্রায় 8:30। 8:30 আর যে বাইরে লাইট দেখছেন সকালটা হয়েছে এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে, মানে আলো ফুটেছে। কত দেরিতে এখানে সকাল হয়। এখানে সন্ধ্যা লাগে দেরিতে, সকালও হয় দেরিতে। আর সকালে যখন ঘুম ভেঙে উঠলাম, ওঠার পরে বাইরে তাকালাম, সত্যিই মনোমুগ্ধকর এক একটি দৃশ্য দেখে চোখ জুড়িয়ে গেল। দুনিয়ার ছাদের উপর দিয়ে যাচ্ছি ট্রেনে চেপে, আর এই সময় এখান থেকে এক একটি স্নো ক্যাপ মাউন্টেন দেখতে পাচ্ছি। ওই যে ওই পাশে দেখুন, একবার পুরো পাহাড় বরফে আচ্ছাদিত হয়ে রয়েছে। এই দৃশ্যটি দেখার জন্যই তো আমি এসেছি এবার তিব্বতে। আবারও যাচ্ছি এই ওয়ার্ল্ড হাইয়েস্ট রেলওয়ে দিয়ে তিব্বতের রাজধানী শহর লাসাই। এর আগে যখন গিয়েছিলাম এই পথে ছিল একেবারে ফসলের সমারোহ, বিশেষ করে সরিষার ক্ষেত একেবারে চোখ জুড়িয়ে দিয়েছিল। আর শীতের এই শুভ্র সৌন্দর্যটা অন্যরকম। সকালের সূর্যের আলো পাহাড়ের চূড়ায় পড়ার পর তিব্বতীয় জনপদ খুব ভালো লাগছে। মালভূমির উপর দিয়ে বয়ে চলা শান্ত নদী আর দূরের স্নোক্যাপ মাউন্টেনগুলো মন ভরিয়ে দিচ্ছে। এই কেবিনের বাইরে এলাম, চারপাশে কিছু শুভ্র বরফ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তুষারপাত হয়েছে হালকা। এছাড়া ইয়াক চড়তে দেখছি মাঠে। দেখি আর সবাই কি করছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। অ্যানাউন্সমেন্ট হচ্ছে খুব ঘন ঘন, কিছুক্ষণ পর পরই বলতেছে চিচিমে। ভাই উপরতলা থেকে নামবেন কখন? হ্যাঁ, বাইরের খুব সুন্দর দৃশ্য। ও দারুণ দৃশ্য। গুড মর্নিং। ভালো লাগতেছে? কি অবস্থা ভাই? সকালে ঘুম থেকে উঠেই করিডোরে লাইন দিয়ে সবাই স্নো ক্যাপ মাউন্টেন দেখছেন। সত্যি এক নান্দনিক দৃশ্য। আর এখানকার এই বরফগুলো মনে হচ্ছে একে জমে পাথর হয়ে আছে। তুষারপাত হয়নি সম্ভবত রাতে, কিন্তু যে বরফগুলো জমে রয়েছে একেবারে কনক্রিটের মতো দেখতে পাচ্ছি। দেখুন এই যে পাশ দিয়ে, এই রেলওয়ের পাশ দিয়ে এই বরফগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি। গুড মর্নিং। কি অবস্থা? একের পর এক তিব্বতীয় গ্রাম আর শীতের রুক্ষ মালভূমি দেখতে দেখতে
আমরা লাসা শহরের কাছাকাছি চলে এলাম। এই বিরান ভূমি গরমের সময়ে ফুলে ফসলে ভরে উঠবে। দেখুন চাষের জন্য প্রস্তুত করা হয়েছে জমিগুলো। এখানে সরিষার আবাদ খুব ভালো হয়। লাসা শহরের খুব কাছাকাছি চলে এসেছি, আর 69 কিলোমিটার বাকি রয়েছে। আর এই সকালবেলার মিষ্টি রোদ পড়েছে লাসা এই তিব্বতের পাহাড়গুলোতে, আর সেই পাহাড়গুলো বসে বসে দেখছেন। আসলে এখন যে কেবিনে রয়েছি এটা হচ্ছে ডক্টরস কেবিন। ভাইজান হচ্ছে ডক্টর যশোরের, খুব স্বনামধন্য। তার মেয়ে তিনিও ডক্টর, আর এখানে ভাবি রয়েছেন। তারা আজকে সারা রাত এখানে কাটিয়েছেন, এই ট্রেনে যাচ্ছেন। কেমন লাগলো আসলে বলুন তো? এই যে সকালে যখন উঠলেন, ঘুম তো ঠিক মতো মনে হয় হয়নি, একটু কম হয়েছে নাকি? হ্যাঁ, ঘুম একটু কম হয়েছে। আর সত্যি কথা বলতে কি, তিব্বতে কখনো আসতে পারবো এটা কখনোই ভাবিনি। এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে সুমন ভাইয়ের জন্যই। সুমন ভাইয়ের একটা ভিডিও দেখে আমরা ইন্সপায়ার্ড হয়ে এই তিব্বতে আসছি। তো এখন যাব লাসায়, দেখি লাসা কেমন লাগবে। এই যে অবশ্যই খুব সুন্দর লাগবে। সকালে উঠে যে এই যে দেখছেন, সকালের বিউটিটা তো অপূর্ব, খুবই সুন্দর। সকালে সূর্য উঠলো সেটাও দেখলাম, এবং এই পাহাড়ের উপরে বরফে যে সোনালি একটা আলোর ছটা, এটা খুবই সুন্দর লেগেছে। আমি ভীষণ উপভোগ করেছি। মানে আমি খুবই এক্সাইটেড যে আমি কখন তিব্বতে পৌঁছাবো এবং ওখানে গিয়ে সব সিনারিও উপভোগ করব। আমি অ্যাকচুয়ালি লাস্ট 2-3 মাস খুবই ব্যস্ত ছিলাম আমার MBBS ফাইনাল এক্সাম নিয়ে। তো আমি জানতামও না যে আমাদের এখানে আসা হবে বা কিছু একটা। আমাকে আমার আব্বু আম্মু কিছুই জানায়নি। একদম আমার পরীক্ষা শেষের দিকে তখন আমাকে একদিন বলছে যে তারা তিব্বতে যাবে। তিব্বতে? কারণ কখনো কাউকে শুনিনি যে তারা তিব্বতে প্ল্যান করছে কোনো ট্রিপ, বা তিব্বতে আমি ছোটবেলায় অনেক পড়েছি তিব্বত নিয়ে, কিন্তু কখনো শুনিনি যে আমরা তিব্বতে কেউ ঘুরতে যাচ্ছে। তো আমরা যে যাচ্ছি, এটা মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে। আই এম ভেরি এক্সাইটেড। খুবই সুন্দর একটি দৃশ্য ঠিক এই মুহূর্তে। লাসা শহরে প্রবেশের আগে বড় বড় ব্রিজ সহ বেশ কিছু অবকাঠামো চোখে পড়ে, যা চাইনিজদের প্রকৌশল দক্ষতারই প্রমাণ দেয়। বিশেষ করে পাহাড়ের পাদদেশের এই লেকের পাড়ে গড়ে তোলা ভবনগুলো খুবই চমৎকার লাগছে। সত্যিই চোখ ফেরাতে ইচ্ছে করছে না। সকালের মোহনীয় ব্রহ্মপুত্র নদ দেখে চোখ জুড়ালো। এই তিব্বতের কৈলাস পর্বতেই উৎপত্তি এই নদের, যা বাংলাদেশের ভেতর দিয়েও প্রবাহিত হয়েছে। আমাদের সাথে যারা জুনের 3 তারিখে কৈলাস ভ্রমণে যাবেন, তারা দেখতে পাবেন এই নদের উৎপত্তি স্থল। দীর্ঘ ভ্রমণের পর অবশেষে আমরা প্রবেশ করলাম তিব্বতের রাজধানী শহর লাসার ভেতরে। ট্রেন থেকে শহরের দৃশ্য বড়ই মনোরম। চলে এসেছি লাসায়। এখন আমরা নামবো তিব্বতের রাজধানী শহর লাসা রেলওয়ে স্টেশনে, আমাদের গন্তব্যস্থলে। বন্ধুরা, দ্বিতীয়বারের মতো পা রাখলাম তিব্বতের রাজধানী লাসা শহরে, লাসা রেলওয়ে স্টেশনে। এটিও একটি সত্যি দারুণ মুহূর্ত। কি চমৎকার এক সকালে নেমেছি লাসা রেলওয়ে স্টেশনে। রবি ভাই, কি অবস্থা? ঘুমটুম হয়েছে তো ঠিক মতো? ঘুমাইছে? ভাই না আসলে তো আমাদের এই ট্রাভেলটা অপূর্ণ থেকে যেত। প্রদীপদা ঘুমাইছে তো? হ্যাঁ, খুব সুন্দর। অনেক সুন্দর লাগছে, একটু ঠান্ডা, বাট চারদিকের দৃশ্য অসম্ভব সুন্দর যাকে বলে। অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, কারণ গতকাল দিন এবং আজকের রাত পুরোটাই পৃথিবীর ছাদের উপর দিয়ে ভ্রমণ করছি, তাও ট্রেনে। এটা মানে অনুভূতিটা আসলে ভিন্ন টাইপের। ভাই ভাষায় প্রকাশ করার মতো না। ঘুম থেকে উঠে যা দেখলাম, মন না চাচ্ছে না যে ট্রেন থেকে নামি আবার ফিরে যাই ওইখানে দেখার জন্য।
রেল স্টেশন থেকে বের হওয়ার আগ মুহূর্তে সবার পাসপোর্ট আবার স্ক্যান করা হচ্ছে। স্ক্যান করা হলেই কিন্তু আমরা স্টেশনের বাইরে যেতে পারবো। সেই ছোটবেলা থেকেই পড়ে এসেছি, শুনে এসেছি তিব্বত নিষিদ্ধ দেশ। সেই নিষিদ্ধ দেশের রাজধানী লাসাতে পৌঁছেছি। মানে এটা ভাষাতে ওইভাবে গোছায় বলা সম্ভব না। অভূতপূর্ব অনুভূতি। যে লাভ দিছেন অসাধারণ। আলহামদুলিল্লাহ, আমার প্রথম তিব্বত সম্বন্ধে জানি আমি বই থেকে, তখন থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমি তিব্বত কোনোদিন ভ্রমণ করবো, কিন্তু আজ পূরণ হয়েছে। আমি আজকে এখানে আছি, আলহামদুলিল্লাহ। অবশ্যই আমার এটা আল্লাহ তাআলার তরফ থেকে হয়তো আমার জন্য ছিল যে আমি এখানে আসবো, এই জন্য আসতে পারছি। সবাই বেশ উচ্ছ্বসিত। দেখুন এগিয়ে যাচ্ছে আমরা সামনের দিকে। সামনেই আমাদেরকে আমাদের যত গেস্ট আছে সবাইকে অভ্যর্থনা জানানো হবে, উত্তরীয় পরিয়ে রিসিভ করা হবে। খুব সুন্দর রোদ, রোদ ঝলমল, সোনালি সূর্য, সোনালি আলো। তিব্বতে মাটিতে পা রাখলাম প্রথম। নির্ধারিত সময়ের প্রায় 20 মিনিট আগে ট্রেন চলে এসেছে স্টেশনে। তাই এখানে আমাদের সবাইকে রিসিভ করতে যে গাইডের আসার কথা, তিনি এখনও আসেননি। 10 মিনিটের মধ্যেই তিনি চলে আসবেন। আমরা সবাই এখানে অপেক্ষা করছি। আমাদের গাইড আসতে দেরি হচ্ছে, আর এর পাশেই আমাদের গ্রুপেরই একজন এখানে একটা সাইনবোর্ড দেখে বলছেন ওখানে হালাল লেখা আছে। তো সবাই বলছে তাহলে তো ভালোই হয়, এখান থেকে যদি সকালের নাস্তাটা করে যেতে পারি, আর হালাল ফুড হলে সবাই ভালো মতো খেতে পারবেন। সেই জন্য দেখছি যে গাইড আসার আগেই আমরা এখানে নাস্তাটা শুরু করে দিতে পারি কিনা। ও বেঙ্গল ভিস্তা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বন্ধুরা, এই যে আমাদের গাইড চলে এসেছেন। Maybe we go and check. Okay. Here we have one, down also we have. যেহেতু গাইড চলে এসেছেন, সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিয়ে তারপরে আমরা হয়তো এখানে ব্রেকফাস্ট করব। উনি আমাদের গাইড হচ্ছে পেম্পা, আর একজন আছে মানুষ। সোনাম। ওনার নাম হচ্ছে পেম্পা। And time of arrival in here. Now you have the bus now? আমরা হালাল রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। চাইনিজ হালাল রেস্টুরেন্ট বলা হচ্ছে। দেখি কি পাওয়া যায়। শুনছি যে এখানে নুডলস নাকি বেশি বিক্রি হয়, কিন্তু এদের নুডলসগুলো আমার ভালো লাগে না, জানি না এখন কেমন লাগবে। এই রেস্টুরেন্টে কয়েক ধরনের নুডলস পাওয়া যায়। কে কি খাবেন তা জেনে নিয়ে অর্ডার করলেন আমাদের গাইড পেম্পা। বিফ নুডলস খাচ্ছি লাসা শহরের মুসলিম রেস্টুরেন্টে। এটা টেস্ট কেমন লাগবে খেয়ে জানাই আপনাদেরকে। মোটামুটি মাংস সেদ্ধ করার পরে যে পানি থাকে সেই পানিটা অ্যাড করা হয়েছে এখানে, এই কারণে আমার এটা ভালো লাগছে না। Exactly same. Even the shape of letters, some are very close to each other. হালাল রেস্টুরেন্ট থেকে নুডলস খেয়ে বের হলাম। এখন বাসে উঠবো। আমরা বাসে ওঠার আগেই আমাদের লাগেজগুলো নিয়ে যাওয়া হয়েছে বাসে। ভাই নুডলস কি খাইতে পারছেন? ভাই খুবই সুন্দর ছিল। আমি মনে করছিলাম ফার্স্টে যে কেমন কি হবে। যে বাস, দুইটি বাস, একটি বাস আর ওই যে রাস্তার উপরে আরেকটি বাস, এই দুটি বাসেই কিন্তু আমাদেরকে নিয়ে যাওয়া হবে একবার এখান থেকে হোটেল শিন্ডিং ইন্টারন্যাশনাল। হ্যালো, how are you? He's our driver here. This too. Tenzin. Tenzin. Tenzin in Lhasa. বাস চলতে শুরু করলো হোটেল শিন্ডিং এর দিকে। বলে রাখি, শিন্ডিং হোটেলে আগের বার এসে আমি আর নিলয় অবস্থান করেছিলাম। আমরা বাসে উঠেছি, বাসে উঠে রওনা দিয়েছি হোটেলের দিকে। একটা দারুণ খবর জানাই, আমার খুব ভালো লেগেছে।
সাইফুদ্দিন ভাই আমার পাশে বসেছেন। এমন একটা দিনে তিনি তিব্বতের মাটিতে পা রেখেছেন যেদিন তার জন্মদিন। অনেক শুভেচ্ছা ভাই, অনেক শুভকামনা আপনার জন্য। ধন্যবাদ। তিব্বতের এই প্রাচীন শহরের আধুনিক পথঘাট আর স্থাপনা দেখে অভিভূত বাংলাদেশি পর্যটকরা। এটি এমন একটি শহর যেখানে প্রাচীনত্ব আর আধুনিকতা মিলেমিশে একাকার হয়ে রয়েছে। আবার প্রকৃতিও যেন তার সব রংরস উজাড় করে দিয়েছে লাসাকে। চলতে চলতে আমরা চলে এলাম শিন্ডিং হোটেলের সামনে। ওই যে দেখো, ওয়েলকাম সুমন ভিআইপি গ্রুপ টু টিবেট। দেখছো, আমরা চলে এসেছি হোটেলের সামনে। হোটেলের সামনের যে সাইনবোর্ড, ডিজিটাল সাইনবোর্ড, সেটাতে লেখা দেখেই তো মনটা ভরে গেল। দেখুন কি লেখা রয়েছে, ওয়েলকাম সুমন ভিআইপি গ্রুপ টু তিবেত। চমৎকার, সত্যি এটা দেখে দারুণ লাগলো। এরকম একটা রিসেপশন মনটাই ভালো করে দিল। এই শিন্ডিং হোটেলে এসে এখানে এরকম লেখা থাকবে এটা কল্পনাও করিনি। হোটেলের ভেতরে প্রবেশ করতেই নজিরবিহীন অভ্যর্থনা পেল বাংলাদেশি পর্যটক দল। হ্যালো ফ্রেন্ড। আমাদের তিব্বতীয় হোস্ট মিস্টার ইয়াং আমাদের স্বাগত জানাতে সকালের ফ্লাইটে চীনের চেংদু থেকে এখানে চলে এসেছেন। তিনি নিজেই সবাইকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন। উত্তরীয় পরানোর আগে তিব্বতী নারীরা তাদের ঐতিহ্যবাহী আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছেন। এমন আয়োজন আমার জন্য তো বটেই, বাংলাদেশি পর্যটকদের জন্য বিশেষ সম্মানের। এই আন্তরিক আতিথেয়তা প্রদর্শনের জন্য আমার বন্ধু ও বিজনেস মেন্টর ইয়াংয়ের প্রতি কৃতজ্ঞতা জানাতেই হয়। সেম রুম। বন্ধুরা, আমরা গতবার যে এসেছিলাম ঠিক এই রুমে আমরা ছিলাম। আমরা কিন্তু বেছে নিইনি, ভাগ্যক্রমে এই রুমটাই পেয়েছি। একেবারে সেম রুম। দেখুন, খুবই সুন্দর থাকার ব্যবস্থা। একেবারে দুটি বেড রয়েছে। আগের ভিডিও যারা দেখেছেন, আলাদা করে বলার আর কিছুই নেই। খুবই সুন্দর রুমটা। আর এই যে দেখুন, শীত থেকে রক্ষা পাওয়ার জন্য রুম হিটার দেওয়া রয়েছে একটা, কোনো চিন্তা নেই, খুব ভালো গরম রাখবে। হোয়াট এ সারপ্রাইজ! ও মাই গড, পোতালা প্যালেস, মানে এটা কল্পনা করা যায়। হোটেলের জানলা দিয়ে একদম ক্লিয়ার। ওই যে দেখুন পোতালা প্যালেস, কি দারুণ সত্যি। এটা এই রুম না, এই রুমে ছিলাম না, পাশের রুমে ছিলাম, সে কারণে আমরা আগের বার দেখতে পাইনি। আমি ভেবেছিলাম যে আগের বার এই রুমেই ছিলাম, কিন্তু আগের বারে তো আমি এখান থেকে পোতালা প্যালেস দেখিনি। এই যে দেখুন, ও মাই গড, এই যে পোতালা প্যালেস। আমাদের রুম থেকে এভাবে পোতালা প্যালেস দেখতে পাবো, এটা তো কল্পনারও অতীত। দারুণ লাগছে সত্যি। এই লাসা শহরে আসার পরই এই রুম থেকে পোতালা প্যালেসের একেবারে পূর্ণাঙ্গ একটা ভিউ দেখতে পাচ্ছি, এটা দুর্দান্ত। রাতে আমাদের সবার জন্য ওয়েলকাম ডিনারের আয়োজন করা হয় যাতে পরিতৃপ্ত হন সবাই। আর ডিনার শেষে হোটেলের ছাদ থেকে দেখা পোতালা প্যালেসের মায়াবী সৌন্দর্য কখনোই ভোলার নয়।